তো স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলের একদম নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাউথ ইন্ডাস্ট্রির এক নতুন রিলিজ হওয়া মুভি কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে। এই কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা সরাসরি কানেক্টেড 2022 সালে রিলিজ হওয়া কান্তারা মুভির সঙ্গে, কিন্তু এটাকে সিকুয়েল বলা যাবে না, কারণ এটা আসলে প্রিকুয়েল, মানে এখানে কান্তারার আগের কাহিনী দেখানো হয়েছে, পরেরটা নয়। এই মুভিতে দেখানো হয়েছে কান্তারার ইতিহাসের শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল, কিভাবে সমস্ত কিছু শুরু হলো। এই প্রিকুয়েল তারই ব্যাখ্যা দেয়। তাই বন্ধুরা, যদি এখনো পর্যন্ত তোমরা এই মুভিটা না দেখে থাকো, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের জন্য কান্তারা চ্যাপ্টার 1 মুভির পুরো গল্পটাই ডিটেলে এক্সপ্লেন করব, যাতে তোমরা বাড়িতে বসেই পুরো কাহিনী উপভোগ করতে পারো। আমি তোমাদের এইটাই রেকমেন্ড করব, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই থিয়েটারে গিয়ে এই মুভিটা দেখে আসো। আর বাকি যদি শুধু কাহিনী জানতেই চাও, তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, কমেন্টে কান্তারা লিখতে ভুলো না। আর তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন আজকের এই দারুণ ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কান্তারা শব্দের অর্থ হচ্ছে এক রহস্যময় জঙ্গল, মানে এমন একটা জঙ্গল যা নানা রকম অজানা রহস্যে ভরপুর। আর যেমন এই মুভির নাম কান্তারা, তেমনি এই মুভিতেও আমাদের দেখানো হয়েছে একটি রহস্যময় জঙ্গল যার নাম কান্তারা, এবং এই জঙ্গলকে ঘিরেই পুরো কাহিনী আবর্তিত হয়। তাই চলুন এবার শুরু করি মুভির গল্পটা জানার যাত্রা। মুভির শুরুটা হয় আজ থেকে হাজার হাজার বছর আগে। সেই প্রাচীন ইতিহাসের সময় আমরা জানতে পারি ঈশ্বর নিজের ইচ্ছায় পঞ্জুর্লিদেব ও গুলিকাদেবকে পৃথিবীতে পাঠান। এই দুই দেবতা যখন পৃথিবীতে আসেন, তখন তারা এক বিশেষ জঙ্গলে এসে অবস্থান করেন। আর তারা যেখানে এসে বসবাস শুরু করেন, সেই জঙ্গলটিকেই পরবর্তীতে কান্তারা নামে ডাকা হতে থাকে। এবার আমরা দেখি কান্তারা হচ্ছে এক বিশাল জঙ্গল, কিন্তু এই জঙ্গলের বাইরেই অবস্থিত একটা বিশাল সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের শাসক হচ্ছেন একজন রাজা, রাজা বিজয়েন্দ্র। কিন্তু এই রাজা বিজয়েন্দ্র ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী শাসক। তিনি শুধুমাত্র প্রজাদের ওপর জুলুম করতেন তা নয়, তিনি যা কিছু চাইতেন তা জবরদস্তি করেও নিজের করে নিতে দ্বিধা করতেন না। এখন এই রাজার যে বিশাল সাম্রাজ্য ছিল, তার নাম ছিল কদম্ব। এই কদম্ব ছিল এমন একটা এলাকা যার এক পাশে ছিল কান্তারা নামের জঙ্গল, আর অন্য পাশে ছিল সমুদ্র। সমুদ্র সংলগ্ন হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে বাণিজ্য হতো, কিন্তু বাইরে থেকে যারা ব্যবসা করতে আসতো তাদের কাই অনেক দাস বা শ্রমিক প্রয়োজন পড়ত। আর সেই কারণেই কদম্বের রাজা বিজয়েন্দ্র আশেপাশের গ্রামের গরিব মানুষদের ধরে নিয়ে আসতো। প্রথমে তাদের উপর অত্যাচার করত, মারধর করত, আর পরে তাদের বিদেশিদের কাছে বিক্রি করে দিত। এইভাবে গরিব মানুষদের বিক্রি করে রাজা প্রচুর মুনাফা অর্জন করত। এরপর একদিন এই রাজা সমুদ্রের ধারে স্নান করতে যায়। স্নানের সময় হঠাৎ সে দেখে সমুদ্রের ওপারে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, যে সেখানে মাছ ধরছে। আসলে ওই বৃদ্ধ লোকটি ছিল কান্তারা জঙ্গল থেকে আসা, আর তার নাম ছিল ম্যাকারা। সে তখন মাছ ধরার চেষ্টা করছিল, যাতে মাছ খেয়ে নিজের ক্ষুধা মেটাতে পারে। কিন্তু এই রাজা বিজয়েন্দ্র যেমন নিষ্ঠুর ছিলেন, তেমনি গরিব মানুষদের প্রতি তার প্রবল ঘৃণা ছিল। আর সেই কারণেই রাজা এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না, যে সমুদ্রের মধ্যে সে নিজে স্নান করছে, সেই একই সমুদ্রে এক গরিব মানুষ কিভাবে মাছ ধরতে পারে। এই অপমান সহ্য করতে না পেরে রাজা রেগে গিয়ে নিজের সৈন্যদের আদেশ দেয়, যাতে তারা ওই বৃদ্ধ লোকটিকে ধরে আনে এবং তাকে মেরে ফেলার নির্দেশ দেয়। কিন্তু ঠিক যখন সৈন্যরা ম্যাকারা নামে সেই বৃদ্ধ লোকটিকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই আমরা দেখি তার পকেট থেকে কিছু মশলা মাটিতে পড়ে যায়। রাজা সেই পড়ে যাওয়া মশলাগুলো দেখে ফেলে, আর যখন সে মাটি থেকে সেই মশলা তুলে নেয়, সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এই মশলাগুলো বিদেশিদের কাছে খুব বেশি দামে বিক্রি করা সম্ভব, আর এতে তার ব্যবসা আরো বহু গুণে বেড়ে যাবে। এই চিন্তা মাথায় আসতেই রাজা এখন সেই বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করে যে তুমি আসলে কে, আর এই জিনিসগুলো তুমি কোথা থেকে পেলে। তখন ম্যাকারা নামের সেই বৃদ্ধ লোকটি রাজার প্রশ্নের উত্তরে জানায় যে সে কান্তারা নামের জঙ্গলে থাকে, আর এই সমস্ত মশলা সেই জঙ্গলেই জন্মায়। এখন বন্ধুরা, এই কান্তারা জঙ্গলটি ছিল ঠিক রাজার সাম্রাজ্যের সামনেই, কিন্তু রাজা কখনোই জঙ্গলে পা রাখেনি, কারণ তার ধারণা ছিল একটা জঙ্গল থেকে আর বা পাওয়া যেতে পারে। কিন্তু আজ যখন রাজা জানতে পারে যে কান্তারা জঙ্গল বহু মূল্যবান সম্পদে ভরপুর, তখন সে ঠিক করে সে নিজে কান্তারা জঙ্গলে যাবে এবং পুরো জঙ্গলকে নিজের দখলে নিয়ে নেবে। এদিকে এই রাজার বিজয়েন্দ্রের একজন ছোট ছেলে ছিল, যার নাম ছিল রাজশেখর, এবং ঠিক এই কারণেই রাজা এবার নিজের ছোট ছেলেকে সঙ্গে নিয়ে পুরো সেনাবাহিনী সহ সোজা কান্তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিন্তু বন্ধুরা, যেই মুহূর্তে রাজা তার সেনাদের নিয়ে জঙ্গলের একটু ভিতরে যায়, ঠিক তখনই তার সামনে আবির্ভূত হন পঞ্জুর্লিদেব। পঞ্জুর্লিদেব রাজাদের একটি স্পষ্ট সংকেত দেন যে সে যেন এই জঙ্গলের আরো গভীরে না যায়। কিন্তু রাজা এই সতর্ক বার্তা উপেক্ষা করে জঙ্গলের আরো ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তার প্রতিক্রিয়া হিসাবে আমরা দেখি জঙ্গলের ভেতর থেকে হঠাৎ অসংখ্য ষাঁড় বেরিয়ে আসে, আর তারা রাজা ও তার সেনাদের দেখে একের পর এক চাপা দিয়ে মেরে ফেলে। কিন্তু এত সব ভয়ঙ্কর দৃশ্য দেখেও রাজা থামে না, সে আরো ভেতরে যেতে থাকে
এবার নিজেই পঞ্জুর্লীদেব সামনে এসে যান এবং রাজাকে প্রাণে মেরে ফেলেন। বন্ধুরা, এটা ঘটে কারণ পঞ্জুর্লীদেব জানতেন যে এই রাজা বিজয়েন্দ্র একজন নির্মম এবং নিষ্ঠুর শাসক, যে কান্তারার সব প্রাকৃতিক সম্পদ লুট করে জঙ্গলটাকে ধ্বংস করে দিতে চায়। আর সেই কারণেই পঞ্জুর্লীদেব নিজেই রাজাকে হত্যা করে জঙ্গলের সুরক্ষা নিশ্চিত করেন। এরপর আমরা দেখি এই বিপর্যয় দেখে কান্তারা জঙ্গলের মূল আদিবাসীরা সেখানে ছুটে আসে, আর তারাও নিজের চোখে রাজাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। বন্ধুরা, এই লোকেরাই সেই কবি বা গোষ্ঠী যার মধ্য থেকে আমাদের সিনেমার মুখ্য নায়ক উঠে আসবে। তো বন্ধুরা, অন্যদিকে আমরা দেখি যে রাজা মারা গেলেও তার ছোট ছেলে রাজশেখর জীবিত থাকে, কিন্তু সে ভয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের ভেতর দৌড়াতে থাকে এবং শেষে একটা জায়গায় গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপর রাজার ছেলের কাছে অনেকগুলো অন্য আদিবাসী মানুষ এসে উপস্থিত হয়, আর তারা সবাই মিলে রাজশেখরকে নিয়ে যায়, তার চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে তোলে। কিন্তু বন্ধুরা, এখানে আমরা জানতে পারি যে এই আদিবাসীরা কান্তারার মূল আদিবাসীদের থেকে আলাদা এক গোষ্ঠীর লোক। এই গোষ্ঠীটি এমন এক কবি যারা সবসময় কালো পোশাক পরিধান করে, আর এই আদিবাসীদের বলা হয় কড়পা আদিবাসী। একদিকে কান্তারার মূল আদিবাসীরা পঞ্জুর্লী দেব ও গুলিকা দেবকে দেবতা হিসেবে পূজা করে, তাদের ঈশ্বর মনে করে। অন্যদিকে এই কড়পারা তাদের ক্ষমতা বাড়ানোর জন্য তন্ত্র মন্ত্র ও কালো জাদু ব্যবহার করে। এখন বন্ধুরা, যখন এই কড়পা আদিবাসীরা রাজার ছেলের জীবন বাঁচায় ও তাকে সুস্থ করে রাজপ্রাসাদে ফিরিয়ে দেয়, তখন রাজা খুব খুশি হয়ে পড়ে। এই ঘটনার পর সেই কড়পা আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করে তোলে এবং তাদের সব রকম সাহায্য করতে শুরু করে। এরপর ধীরে ধীরে সময় এগোতে থাকে, আর রাজা বিজয়েন্দ্রের ছোট ছেলে রাজশেখর ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর এক সময় সে কদম্বের নতুন রাজা হয়ে ওঠে। রাজা হওয়ার পর রাজশেখরেরও দুটি সন্তান হয়। রাজশেখরের প্রথম সন্তান হয় এক পুত্র সন্তান, যার নাম সে রাখে কুলশেখর। ছেলের পর তার দ্বিতীয় সন্তান হয় এক কন্যা সন্তান, যার নাম রাখা হয় কনকবতী। কিন্তু বন্ধুরা, যেহেতু কনকবতী নামটা একটু বড়, তাই আমরা মুভির ভিতরে তাকে সংক্ষেপে কনক নামে ডাকবো। এখন আমরা দেখি যখন রাজা কনককে পায়, তখন সেই নবজাত শিশু মেয়েটি ছিল খুবই দুর্বল, এমনকি তার হাত পা নাড়ানোরও শক্তি ছিল না। এই খবর পেয়ে রাজা অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় কড়পা আদিবাসীরা আবার হাজির হয়। তারা রাজার সাহায্য করতে চায় এবং বলে তারা এই শিশুকে নিজেদের দুধ খাওয়াবে ও নিজেদের শক্তি ব্যবহার করে তাকে অল্প কিছুদিনের মধ্যেই সুস্থ করে তুলবে। এরপর আমরা দেখি এক কড়পা আদিবাসী সত্যিই সেই শিশুকে সুস্থ করে তোলে ও পরে রাজাকে সেই সুস্থ কন্যা শিশুটি ফিরিয়ে দেয়। তবে বন্ধুরা, এদিকে যখন এই ঘটনা ঘটছে, অন্যদিকে কান্তার ও জঙ্গলের ভেতরে একটা আলাদা গল্পও এগোচ্ছে। আমরা দেখি কান্তারার মূল আদিবাসীরা খুব আনন্দে ও শান্তিতে বসবাস করছে এবং তারা সবাই পঞ্জুর্লী ও গুলিকা দেবকে দেবতা হিসেবে পূজা করে। তারা যেখানে থাকে সেই জায়গার কাছাকাছি একটা কুঁয়ো রয়েছে। একদিন যখন তারা খাবারের খোঁজে বেরিয়েছিল, ঠিক তখন এক নারী সেই কুঁয়োর ভেতরে দেখতে পায় যে সেখানে একটি ছোট শিশু পড়ে আছে। একজন ছোট ছেলেকে পাহারা দিচ্ছিল একটা বাঘ, মানে একটি বাঘই তার রক্ষা করছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই বাঘটি সেখান থেকে চলে যায়। এরপর গোটা গ্রামের লোকেরা একত্রিত হয়ে সেই শিশুটিকে কুঁয়ো থেকে বের করে আনে। তারপর এক মহিলা সেই শিশুটিকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করেন এবং তাকে নিজের ছেলে হিসাবে মানুষ করতে শুরু করেন। সেই মহিলাই ছেলেটির নাম রাখেন বেরম। আর বন্ধুরা, আমি তোমাদের বলে রাখি, এই ছোট ছেলেটি বেরম আর কেউ নয়, এই সিনেমার প্রধান নায়ক, যাকে অভিনয় করতে দেখা যায় ঋষভ শেট্টিকে। ধীরে ধীরে সময় এগিয়ে যেতে থাকে। রাজা ও তার সন্তানরা যেমন বড় হতে থাকে, তেমনি বেরমও বড় হতে থাকে। এরপর আসে সেই সময় যখন রাজার সন্তানরা সম্পূর্ণরূপে যুবক হয়ে ওঠে। তখন রাজা অর্থাৎ রাজশেখর তার ছেলে কুলশেখরকে রাজা ঘোষণা করেন, যাতে রাজশেখরের পর তিনিই রাজ্য শাসন করতে পারেন। কিন্তু বন্ধুরা, আমরা দেখি যে রাজশেখরের ছেলে কুলশেখর অত্যন্ত দুর্ব্যবহারের ও ধর্মহীন প্রকৃতি, কারণ সে না তার বাবা মায়ের সম্মান করে, না তার গুরু, এমনকি সে তার প্রজাদের ভালো মন্দের প্রতিও উদাসীন। সে সর্বদা মদ্যপান করে এবং তার কিছু বন্ধুদের সঙ্গে ভোগবিলাসে মেতে থাকে। উপরন্তু কুলশেখর ঈশ্বরে বিশ্বাসও করে না এবং সবসময় ঈশ্বরের অস্তিত্বকে উপহাস করে। এছাড়াও রাজশেখর ছোটবেলা থেকেই কুলশেখর এবং তার বোন কনককে কান্তকের কাহিনীগুলো শোনাতেন, এবং যেহেতু রাজশেখরের বাবার জীবনে বেশ কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল, তাই সেই সমস্ত ঘটনার স্মৃতিতে রাজশেখর এখনও ভয় পেয়ে থাকেন। এই কারণেই তিনি চাইতেন না যে তার দুই সন্তান কোনোদিন কান্তারা নালের জায়গায় যাক, আর এই কারণেই তিনি তাদের কান্তারার সম্পর্কে ভুয়া গল্প শোনাতেন। তিনি তাদের বলতেন যে কান্তারার জঙ্গলে দানবরা বাস করে। কিন্তু এখন আজকের দিনে যখন কুলশেখর রাজা হয়ে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় যে সে কান্তারায় যাবে এবং সেখানে গিয়ে শিকার করবে। এই কাজের জন্য কুলশেখর তার অনেক বন্ধু এবং অনেক সৈন্যদের সঙ্গে নিয়ে সরাসরি কান্তারার জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলে ঢোকার পর সে প্রথমে একটি বানর এবং একটি হরিণকে মেরে ফেলে, কিন্তু এরপরে যতক্ষণে সে আর কিছু করতে পারে, হঠাৎ করে কুলশেখর এবং তার সমস্ত সৈন্যদের ওপর কেউ আক্রমণ চালায়। একে একে সৈন্যদের হত্যা করা হতে থাকে। এই আকস্মিক হামলা দেখে কুলশেখর এবং তার সমস্ত বন্ধুরা আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যারা সৈন্য জঙ্গলের ভেতরে ফেসে যায়, তারা একে একে মারা পড়ে। এরপর আমরা জানতে পারি যে এই সমস্ত সৈন্যদের যারা হত্যা করেছে, তারা আর কেউ নয়, কান্তারার জঙ্গলে বসবাসকারী আদিবাসীরা, এবং তাদের মাঝেই ছিল বেরম অর্থাৎ
ঋষভ শেট্টি। বেরম ও তার অন্য সব সাথীরা দেখে যে তারা সব সৈন্যদের মেরে ফেলেছে, কিন্তু ঠিক সেই সময় তারা লক্ষ্য করে যে একটি সৈন্য এখনো মারা যায়নি, সে কেবল অজ্ঞান হয়ে পড়ে আছে। এই কারণেই বেরম ও তার সাথীরা সেই শিকার করা পশুদের এবং আহত সৈন্যসহ বাকিদের সবাইকে সঙ্গে নিয়ে নিজেদের গ্রামে নিয়ে আসে। গ্রামে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই যে সৈন্যটি বেঁচে ছিল সে চোখ খোলে এবং বেরম ও তার সাথীদের সঙ্গে কথা বলতে থাকে। সে জানায় তার নাম চেনা এবং সে ছিল সেই সব সৈন্যদের একজন যাদের বেরম ও তার সাথীরা হত্যা করেছে। বেরম তখন চেনাকে জিজ্ঞেস করে, তোমরা আসলে কোথা থেকে এসেছো? তখন চেনা জানায় এই জঙ্গলের বাইরে একটা বিশাল সাম্রাজ্য আছে, যে সাম্রাজ্যের নাম কদম্ব। সেখানে এক নতুন রাজাকে গদিতে বসানো হয়েছে যার নাম কুলশেখর, আর আজকের দিনে সেই কুলশেখরের সঙ্গেই তারা সবাই শিকারে এসেছিল। কিন্তু যখন তাদের ওপর হামলা হয় তখন রাজা ও তার সঙ্গীরা পালিয়ে যায় আর এই সৈন্যরা ধরা পড়ে যায়। এবার চেনার কথা শুনে বেরম তাকে বলে, আমরা সবাই এই অঞ্চলের আদিবাসী, কিন্তু আমরা শুনেছি তোমরা যে জায়গা থেকে এসেছো সেই জায়গা অনেক উন্নত আর তোমরা অনেক অগ্রসর হয়েছো। এই কারণেই আমরা চাই যে আমরাও সেই জায়গাটা দেখি, যাতে বুঝতে পারি তোমরা আমাদের থেকে কতটা এগিয়ে। এরপর বেরম হলে, আমরা শুধু একবার সেই জায়গা দেখে ফিরে আসবো, তাই চেনা তুমি আমাদের সেখানে নিয়ে চলো। চেনার আর কিছু করার উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায় এবং দেরি না করে বেরম ও তার সমস্ত সাথীদের নিয়ে রওনা হয়। কিন্তু কদম্ব সাম্রাজ্যের ভেতরে ঢোকার জন্য তাদের দেখতে হতো সৈন্যদের মতো, তাই তারা যেসব সৈন্যদের হত্যা করেছিল তাদের পোশাক পরে নেয়, ফলে তারা দেখতে সৈন্যদের মতোই হয়ে যায়। এরপর চেনা বেরম ও তার সাথীদের কদম্ব সাম্রাজ্যের ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢোকার পর রাজ্যের আলো ঝলমলে সৌন্দর্য দেখে তারা সবাই খুব খুশি হয়ে যায়। তারা চারিদিকে ঘুরতে থাকে, খেলাধুলো করতে থাকে, আনন্দ করতে থাকে। কিন্তু বেরম ও তার বন্ধুদের এই অদ্ভুত আচরণ দেখে রাজ্যের সৈন্যদের সন্দেহ হয়, ফলে সবাই মিলে তাদের ধরে ফেলে এবং সরাসরি রাজসভায় নিয়ে যায়। এই সব ঘটনার মধ্যেই বেরমের দেখা হয় রাজকুমারী কনকের সঙ্গে, আর তাকে প্রথম দেখাতেই বেরম রাজকুমারী কনককে ভালোবেসে ফেলে। তবে এই সব ঘটনার পর যখন বেরমেও তার সব সাথীদের রাজা কুলশেখরের সামনে পেশ করা হয়, তখন রাজা কুলশেখর বেরমকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? তোমরা কোথা থেকে এসেছো? এই প্রশ্নের উত্তরে বেরম বলে, আমার নাম বেরমে, আর আমরা সবাই কান্তারা থেকে এসেছি। কিন্তু কান্তারা নামটা শুনে রাজা এবং সভায় উপস্থিত সকলেই ভয়ে কেঁপে ওঠে, কারণ সবার মনে এই ভুল ধারণা ছিল যে কান্তারার জঙ্গলে রাক্ষসরা বাস করে, আর তারা ভাবে এই লোকগুলিও হয়তো রাক্ষসী। এই ভুল বিশ্বাস থেকেই রাজা আদেশ দেন যে তাদের সবাইকে কারাগারে বন্দী করে রাখা হোক। এদিকে রাজা কুলশেখরের ইচ্ছা ছিল কান্তারা থেকে আসা এইসব মানুষদের মেরে ফেলা হোক, কিন্তু তার বাবা রাজশেখর এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি কুলশেখরকে বলেন যে আমি কান্তারার লোকেদের সঙ্গে কোনো রকম ঝামেলায় যেতে চাই না। এরপর তারা একটি উপায় বের করে। তারা ঠিক করে যে কান্তারা থেকে আসা এইসব লোকদের বিক্রি করে দেবে, কারণ তাদের বন্দরের মাধ্যমে আরব দেশ থেকে বহু ব্যবসায়ী আসে যাদের প্রায়ই কৃতদাসের দরকার হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী রাজা কুলশেখর তার এক বিশ্বস্ত লোককে আদেশ দেন যে তুমি কান্তারার লোকদের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দাও। কিন্তু আমরা দেখি যে লোকটিকেই দায়িত্ব দেওয়া হয়েছে সে তামাক সেবনে অভ্যস্ত এবং নেশাগ্রস্ত হয়ে থাকতে পছন্দ করে। এই সুযোগ বুঝে বেরম তাকে কান্তারার বিশেষ তামাক দেয়, এমন ধরনের তামাক যার নেশা সেই লোকটির ভীষণ ভালো লাগে। নেশায় বুন্দ হয়ে পড়ার পর সেই লোকটির পাহারা ঢিলে হয়ে যায়। তখনই বেরম তার সব সাথীদের নিয়ে জেল থেকে পালিয়ে যায় এবং এরপর তারা সবাই আবার সরাসরি কান্তারার দিকে রওনা দেয়। তবে কান্তারা ফেরার পথে বেরমা কদম্ব রাজ্যে অনেক কিছু লক্ষ্য করে। তখনই তার জানতে পারে যে কদম্ব রাজ্যের বন্দরে প্রচুর পরিমাণে মশলার ব্যবসা হয়, আর তার কান্তারা জঙ্গলে যে ধরনের মশলা জন্মায় সেই সব মশলার এখানে খুবই ভালো দাম পাওয়া যায়। এই তথ্যগুলো জানার পর বেরম যখন তার সাথীদের নিয়ে কান্তারায় ফিরে আসে তখন সে সেখানে চাষাবাদ করতে শুরু করে। একই সঙ্গে তার জঙ্গলে যেসব প্রাকৃতিক মশলা জন্মায় সেইগুলো সে বন্দরে নিয়ে গিয়ে বিক্রি করতে শুরু করে। এইভাবে মশলা বিক্রি করে বেরম খুব ভালো দাম পেতে থাকে। মশলার বিনিময়ে সে অনেক জিনিসও পেতে থাকে, যেমন এক ব্যবসায়ীর কাছে অনেক অস্ত্র, কারোর কাছ থেকে ভালো মানের পোশাক, কারোর কাছ থেকে দামি জিনিসপত্র, আবার কারোর কাছ থেকে খাদ্য সামগ্রী। এইভাবে ধীরে ধীরে বেরমের উদ্যোগে কান্তারার লোকেরা অনেক উন্নতি করতে থাকে। তবে এই সমস্ত বিষয়ে রাজা কুলশেখরের বোন রাজকুমারী কনক সবকিছু জেনে যায়। সে বুঝে যায় যে কান্তারার লোকেরা এখন তাদের বন্দরে ব্যবসা করছে। তবে রাজকুমারী কনক তাদের ব্যবসা করতে নিষেধ করে না। সে শুধু বেরমকে বলে, তোমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারো, কিন্তু তোমাদের কর দিতে হবে, কারণ এই বন্দর আমাদের রাজ্যের অন্তর্গত। কিন্তু রাজকুমারীর কথা শুনে বেরম কর দেওয়ার প্রস্তাব নাকচ করে দেয়। সে রাজকুমারী কনককে সোজাসাপটা বলে, এই রাজ্য তোমার একার নয়, এই সমস্ত জিনিস, জমি, নদী, বন, পাহাড় সবকিছু প্রকৃতির, এগুলোর কোনো মালিকানা মানুষের নয়। এই পুরো পৃথিবী প্রকৃতির, বাতাস প্রকৃতির, আর এখানে যে পণ্য আদান প্রদান হয় সেটাও প্রকৃতিরই দান। এখন রাজকুমারী কনক বর্মার এই মনোভাবটা খুব পছন্দ করতে শুরু করে, আর এই কারণে সে মনে মনে বর্মাকে ভালোবাসতে শুরু করে। ধীরে ধীরে রাজকুমারী কনক বর্মার কাছাকাছিও চলে আসে, কিন্তু বর্মা তাকে দূরে থাকতে বলে, কারণ বর্মা জানতো তাদের দুজনের মিলন সম্ভব নয়। রাজকুমারী কনক একজন রাজকুমারী আর বর্মা একজন আদিবাসী। যদিও এসব কিছু উপেক্ষা করে বর্মা আর তার সঙ্গীরা মিলে বদর গ্রামে তাদের ব্যবসা ভালোভাবেই চালাতে থাকে, যার ফলে কান্তারায় ধীরে ধীরে সমৃদ্ধি আসতে শুরু করে। তবে কান্তারা জঙ্গলে যেখানে বর্মা আর তার গোত্রের মানুষেরা থাকত সেই এলাকায় ধীরে ধীরে মশলা ফুরিয়ে আসছিল। তাই আরও বেশি মশলা সংগ্রহ করার জন্য বর্মা অনেক সঙ্গী নিয়ে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে। কিন্তু জঙ্গলের ভিতরে যেতে যেতে তারা একেবারে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে কর্পা আদিবাসীরা বাস করে, যারা কালো পোশাক পরে, তন্ত্রমন্ত্র আর কালো জাদু চর্চা করে।
যখন কর্পা আদিবাসীরা জানতে পারে যে বর্মা আর তার সঙ্গীরা তাদের এলাকায় ঢুকে পড়েছে, তখন তারা সঙ্গে সঙ্গে বর্মাদের ধরে ফেলে এবং তাদের মেরে ফেলার চেষ্টা করে। এমনকি কর্পা আদিবাসীরা বর্মার এক সঙ্গীকেও হত্যা করে ফেলে। কিন্তু যখন তারা বর্মাকেও মারতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে সেখানে হাজির হয় সেই বাঘটি, যেটিকে আমরা সিনেমার শুরুতে বর্মার সঙ্গে কুয়োর পাশে দেখেছিলাম। সেই বাঘ এসে বর্মা আর তার সঙ্গীদের প্রাণ বাঁচায় এবং কর্পা আদিবাসীদের ওপর আক্রমণ করে। এরপর বর্মা আর তার সব সঙ্গী সেই জায়গা থেকে পালিয়ে ফিরে আসে তাদের নিজ গ্রামে। তারপর বর্মা আর তার সঙ্গীরা যখন তাদের গোত্রের কাছে পৌঁছায়, তখন তারা গোত্রের লোকজনকে পুরো ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুনে গোত্রের বয়স্ক আর জ্ঞানী মানুষেরা বর্মা আর গোত্রের সবাইকে আসল সত্যিটা জানায় যে এই সব কেন ঘটেছে। তারা জানায় যে মশলা খুঁজতে গিয়ে যখন বর্মা আর তার সঙ্গীরা জঙ্গলের আরো গভীরে ঢোকে, তখন যাদের সঙ্গে তাদের দেখা হয় সেই কালো পোশাক পরা লোকেরা আসলে এক ভিন্ন প্রজাতির আদিবাসী। তাদের বলা হয় কর্পা আদিবাসী। কিন্তু এই কর্পা আদিবাসীরা খুবই নিষ্ঠুর এবং খারাপ মনোভাবের। এরা সবাই কালো জাদু আর তন্ত্রমন্ত্র চর্চা করে। আসল কথা হলো, বহু বছর আগে এই কর্পা আদিবাসীরা প্রথম কান্তারা জঙ্গলে এসেছিল। তখন তারা আমাদের কাছে এসে সাহায্য চেয়েছিল। আমাদের মনে হয়েছিল ওরা নতুন এবং অসহায়, তাই আমরা তাদের সাহায্য করি। আমরা ওদের এখানে থাকতে দিই এবং আমাদের খাবার আর সম্পদ তাদের সঙ্গে ভাগ করে নিই। এরপর আমাদের সঙ্গে থাকতে থাকতে কর্পা আদিবাসীরা জানতে পারে যে আমরা এখানে পঞ্জুরলি দেব আর গুলিকা দেবের পূজা করি। কিন্তু আমাদের মতো ভক্তি ভরে দেবতাদের পূজা করার বদলে তারা ঠিক করেছিল দেবতাদের বন্দী করবে, যাতে তারা দেবতাদের শক্তি কেড়ে নিতে পারে। এবং আমাদের অজান্তেই তারা গোপনে এই কাজ শুরু করে। তারা ধীরে ধীরে আমাদের এলাকায় কালো জাদুর ব্যবহার শুরু করে, যার ফলে আমাদের আশেপাশের পশু পাখিরা মারা যেতে শুরু করে। এমনকি আমাদের ফসল, ফুল, পাতাও গাছপালা শুকিয়ে যেতে থাকে। কিন্তু একদিন তারা এমন এক কাজ করল যেটা সীমা ছাড়িয়ে যায়। তারা পঞ্জুরলি দেবতার পাথরের ওপর কালো জাদু প্রয়োগ করতে শুরু করে এবং দেবতাকে বন্দী করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় ঈশ্বর সেই বাঘটিকে পাঠান, যেই বাঘটিকে আজ তোমার প্রাণ বাঁচিয়েছে। তবে সে সাধারণ কোনো বাঘ নয়, সে এক দেব। বাঘদেব, আর সেই কারণেই বাঘদেব একাই সমস্ত কর্পা আদিবাসীদের ওপর আক্রমণ করে এবং তাদের পরাজিত করে তাড়িয়ে দেয়। এরপর সেই কর্পা আদিবাসীদের প্রাণ নিয়ে পালাতে হয় এবং তারা কান্তারা জঙ্গলের অনেক দূরে কোথাও চলে যায়। আর সেদিনের পর থেকে তারা আর আমাদের অঞ্চলের ধারে কাছেও আসেনি। ঠিক এই সময় আমরা অন্যদিকে দেখি যে পদ্ম সাম্রাজ্যের ভেতরে সেখানকার রাজা অর্থাৎ কুলশেখরের কাছে এই খবর পৌঁছে যায় যে কান্তারা থেকে আসা মানুষদের, মানে বর্মে ও তার সব সাথীদের বিক্রি করে দেওয়া হয়নি, বরং সেদিন তারা সবাই আবার কান্তারায় ফিরে গিয়েছিল। আর তারপর থেকে তারা আমাদের বন্দরগ্রামে এসে নিয়মিত ব্যবসা করছে। এই পুরো বিষয়টা জানতে পেরেই কুলশেখর খুব রেগে যায়। আর যেহেতু তার বোন কনক আগেই এই কথা জানত, তাই সে কনকের ওপরও ভীষণ রেগে ওঠে। কুলশেখরের রাগ এতটাই বেড়ে যায় যে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবার সে কান্তারার মানুষদের মেরে এই অপমানের বদলা নেবে। কুলশেখর যখন এই কথা ঘোষণা করে, তখন তার বাবা তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু নিজের বাবাকে পথ থেকে সরাতে কুলশেখর তার বাবার খাবারের সঙ্গে কিছু নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পর তার বাবা 2-3 দিনের জন্য গভীর অচেতন হয়ে পড়েন। এরপর কুলশেখর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে সে শুধু কান্তারার সব আদিবাসীদের মেরে ফেলবে না, বরং তার দাদু যে কাজ বহু বছর আগে শেষ করতে পারেননি, সেই কাজটাও সে আজ শেষ করবে। আর সেই কাজ ছিল কান্তারার জঙ্গল দখল করা। তারপর রাজা কুলশেখর নিজের সেনাবাহিনীকে প্রস্তুত করে এবং সরাসরি রওনা দেয় কান্তারার মানুষদের হত্যা করে পুরো কান্তারা দখল করার উদ্দেশ্যে। রাতের অন্ধকারে তারা কান্তারার জঙ্গলে প্রবেশ করে এবং চারপাশে আগুন লাগাতে শুরু করে। এরপর তারা যখন গোত্রের বা কবিলার কাছে পৌঁছায়, তখন কুলশেখর ও তার সৈন্যরা মিলে গোত্রের সব মানুষকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। এই ভয়ানক হত্যালীলা দেখে গোত্রের অনেক মানুষ পঞ্জুরলি দেবতার পাথরের সামনে গিয়ে উপস্থিত হয় এবং প্রার্থনা করতে থাকে পঞ্জুরলি দেব ও গলিকা দেবীর কাছে, দেবতা আমাদের রক্ষা করুন, আমাদের গোত্রের মানুষদের মৃত্যুর হাত থেকে বাঁচান। তবে ঠিক এই সময় বর্মে এবং তার অনেক সাথী গোত্র থেকে বাইরে ছিল, কিন্তু ধীরে ধীরে তারা গোত্রের মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। সেই আওয়াজ শুনেই তারা দ্রুত গোত্রের দিকে ছুটে আসে। আর গোত্রে পৌঁছেই তারা দেখে রাজা কুলশেখর ও তার সৈন্যরা মিলে গোত্রের সমস্ত মানুষকে হত্যা করা শুরু করেছে। নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বৃদ্ধদের, নারীদের এবং এমনকি ছোট ছোট শিশুদেরও। এমন সময় বর্মে যখন কুলশেখরের সামনে পৌঁছায়, তখন কুলশেখর বর্মের সামনেই তার মাকে হত্যা করে। নিজের মাকে নিজের চোখের সামনে মূর্তে দেখে বর্মে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তার হুঁশ আবিজ্ঞান হারিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক শক্তি বর্মের শরীরে প্রবেশ করে। এই শক্তিটি হলেন গুলিকা দেবতা। দেবতা বর্মের শরীরকে আশ্রয় করে তার ভেতরে প্রবেশ করেন এবং সঙ্গে সঙ্গেই বর্মে রূপান্তরিত হয়ে যান গুলিকা দেবে। এবং এটি ছিল গুলিকা দেবের উগ্র রূপ, অর্থাৎ দেবতার সবচেয়ে ভয়ঙ্কর ও রুদ্র রূপ। এরপর বন্ধুরা, যেমনটা আমরা 2022 সালের কান্তারা সিনেমায় দেখেছিলাম গুলিকা দেব যেভাবে শত্রুদের ধ্বংস করেছিলেন, এই সিনেমায় সেই থেকেও আরও ভয়াবহভাবে শত্রুদের শেষ করতে থাকেন। এই
রূপ দেখে রাজা কুলশেখর ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে পড়ে। সে গুলিকাদেবকে মারার জন্য তার সব সৈন্যদের পাঠায়, কিন্তু গুলিকাদেব একে একে সমস্ত সৈন্যদের শেষ করে দেন। আর শেষমেশ রাজা কুলশেখরের উপর আক্রমণ করে তাকেও হত্যা করেন। এরপর গুলিকাদেব বর্মের শরীর থেকে বেরিয়ে যান, আর বর্মে শান্ত হয়ে পড়ে। কিন্তু চারপাশে গোত্রে যে ধ্বংস, মৃত্যু ও তাণ্ডব চলছে তা দেখে সবাই নিঃশব্দ হয়ে যায়, স্তব্ধ, শোকাহত। 2-3 দিন পর যখন রাজশেখর অর্থাৎ কুলশেখরের পিতা জ্ঞান ফিরে পান, তখন তিনি চোখ খুলেই দেখেন তার ছেলে কুলশেখরের নিথর মৃতদেহ সামনে পড়ে আছে। এরপর তিনি পুরো ঘটনাটি জানতে পারেন, কিভাবে তার ছেলে কান্তারায় গিয়েছিল, কিভাবে সে সেখানে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, আর ঠিক কিভাবে সেই ধ্বংসের ফলস্বরূপ সে নিজেও মৃত্যুবরণ করেছে। এখন নিজের ছেলের মৃত্যুতে রাজা অর্থাৎ রাজশেখর গভীরভাবে শোকাহত হন, কিন্তু তবুও তিনি নিজেকে সামলে নেন এবং আবার রাজা হিসাবে নিজের সাম্রাজ্য পরিচালনা করতে শুরু করেন। এই সময়ে রাজশেখর তার প্রাসাদের ভেতরে ভগবান শিবের একটি মন্দির নির্মাণ করাচ্ছিলেন, কিন্তু সেই মন্দিরে যে শিবলিঙ্গ স্থাপন করা হয় সেটা নিজে থেকেই ভেঙে পড়ে। এই ঘটনা দেখে রাজার প্রধান পুরোহিত তাকে জানান যে আসলে তার পুত্র কুলশেখর কান্তারায় গিয়ে যেসব পাপ করেছে তার ফলস্বরূপ ঈশ্বর রুষ্ট হয়েছেন, এবং তাই রাজ্যের প্রধান পুরোহিত রাজশেখরকে এই পরামর্শ দেন যে যদি সবকিছু ঠিকঠাক করতে হয় তাহলে প্রথমে কান্তারার মানুষদের সঙ্গে শান্তি ও সুলহ করতে হবে, কারণ একমাত্র তাহলেই ঈশ্বরের রাগ প্রশমিত হবে। এরপর রাজশেখরের পক্ষ থেকে তার কন্যা কনক একটি বার্তা নিয়ে সরাসরি কান্তারায় যায় এবং সেখানে গিয়ে বর্মে ও তার লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে রাজকুমারী কনক সবার সামনে সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু বর্মের এখন আর কারো উপর কোনো ভরসা নেই। তাই সে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং রাজকুমারীকে বলে, তোমাদের লোকেরা যা করেছে তাতে আমাদের দেবতা অত্যন্ত ক্রুদ্ধ। শুধু তাই নয়, তোমাদের লোকেরা আমাদের গোত্রের বহু মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। এই কথা শুনে রাজকুমারী বলেন, মৃত্যু আমাদের লোকেরও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যা কিছু ঘটেছে তার জন্য আমরা পঞ্জুর্লি দেবতার কাছে ক্ষমা চাইতে চাই। আমি বিশ্বাস করি পঞ্জুর্লি দেব অবশ্যই আমাদের ক্ষমা করবেন। এরপর রাজকুমারী বর্মে ও তার সঙ্গীদের বলে, আমি আপনাদের সবাইকে রাজমহলে আসার নিমন্ত্রণ জানাচ্ছি। রাজকুমারী কনক বলেন, আমি চাই আপনারা সবাই পঞ্জুর্লি দেবতাকে নিয়ে সরাসরি রাজমহলে আসুন এবং ভগবান শিবের মন্দিরে পঞ্জুর্লি দেবতার প্রতিষ্ঠা করুন, কারণ এমনটা করলে পঞ্জুর্লি দেবতা ভগবান শিবের আরো কাছাকাছি থাকবেন এবং তাতে তিনি খুশি হবেন। এখন রাজকুমারীর এই প্রস্তাব বর্মে ও তার গোত্রের লোকেদের খুব ভালো লাগে, তাই বর্মেও সম্মতি জানায়। এরপর সে পঞ্জুর্লি দেবতার পাথরকে সঙ্গে নিয়ে তার সমস্ত সাথীদের নিয়ে সোজা রাজমহলে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা খুব জাঁকজমকভাবে পূজা অর্চনা করে এবং ভগবান শিবের মন্দিরে পঞ্জুর্লি দেবতারও প্রতিষ্ঠা করে। এরপর মনে হয় যেন রাজমহলের লোকেদের সঙ্গে কান্তারার মানুষদের সম্পর্ক আবার মিটে গেছে, আর তাই কান্তারার সব মানুষ আবার ফিরে আসে, মিলেমিশে থাকতে শুরু করে। কিন্তু এর পরের দিন সকালে হঠাৎই দেখা যায় গোত্রের সব শিশুদের শরীর খুব খারাপ হতে শুরু করে এবং একের পর এক শিশুরা মৃত্যুর মুখে চলে যেতে থাকে। এই ভয়ানক পরিস্থিতি দেখে গোত্রের কিছু প্রবীণ রীতিমাফিক একটি আচার পালন করে। সেই আচার বা রিচুয়ালের মাধ্যমে তারা জানতে পারে আসলে তাদের দেবতাকে কেউ বন্দী করে ফেলেছে, আর দেবতা বন্দী হয়ে যাওয়ায় এসব অশুভ ঘটনা ঘটছে। আর যে দেবতাদের বন্দী করেছে তারা আর কেউ নয়, বরং কর্পা আদিবাসী সম্প্রদায়, যারা বহু বছর ধরে দেবতাদের শক্তি সম্পর্কে জানার পর তাদের বন্দী করার চেষ্টা করে আসছিল, এবং এখন অবশেষে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়েছে। এই সমস্ত কাণ্ডের পেছনে রয়েছে তখন সে খুবই দুর্বল ছিল, ইভেন নিজের হাত পাও নড়াতে পারত না। সেই সময় কর্পা আদিবাসীরা তাকে নিজের দুধ খাইয়ে বড় করে তোলে এবং রাজকুমারী কনককে তারা শেখায় তাদের সমস্ত জাদুবিদ্যা। আর যখন তারা মনে করে সময় উপযুক্ত, তখন কনক সরাসরি কান্তারায় যায় এবং এক বিশাল প্রতারণার মাধ্যমে কান্তারার লোকজনের হাতেই পঞ্জুর্লি দেবতাকে রাজমহলে নিয়ে আসায় রাজি করিয়ে নেয়। পঞ্জুর্লি দেব রাজমহলে এসেই কর্পা আদিবাসীরা তাদের গোপন জাদুবলে দেবতাকে বন্দী করে ফেলে, এবং এখন এই সত্য সামনে আসে যে রাজকুমারী কনক এবং এমনকি রাজা রাজশেখরও নিজেরাও এখন কর্পা আদিবাসীদের সঙ্গে মিলে গেছেন। এখানেই শেষ নয়, আমরা জানতে পারি যখন বর্মে পদ্ম সাম্রাজ্যে ছিল তখন রাজকুমারী কনকের তার প্রতি ভালোবাসা কোনো সত্যিকারের অনুভূতি ছিল না, বরং সে ইচ্ছাকৃতভাবে বর্মের আশেপাশে থাকত যাতে ধীরে ধীরে বর্মের শরীর থেকে কিছু অংশ, যেমন তার চুল, নখ ইত্যাদি সংগ্রহ করতে পারে। এমনটা সে শুধু এই কারণেই করছিল কারণ সে জানত বর্মে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে ঈশ্বরের পাঠানো একজন রক্ষাকর্তা। এবং এখন রাজকুমারী কনক বর্মের চুল ও নখ দিয়ে এক ভয়ঙ্কর কালো জাদু করে, যার মাধ্যমে সে তার পিতাকে রাজশেখরকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। এই অতিরিক্ত শক্তির মাধ্যমে রাজা যেন বর্মের সঙ্গে যুদ্ধ করতে পারে, সেই উদ্দেশ্যেই সব আয়োজন। এরপর বর্মে ও তার গোত্রের মানুষজন নিজেদের সব অস্ত্র তুলে নেয় এবং সরাসরি আক্রমণ চালিয়ে দেয় পদ্ম সাম্রাজ্যের সীমার ভিতর। এদিকে রাজশেখর তার কন্যা
কনক এবং তার সৈন্যরাও প্রস্তুত ছিল। আর তাই এখানে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, একটি এমন যুদ্ধ যেখানে চোখের পলকে শত শত মানুষ নিহত হতে থাকে। এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াইয়ের মাঝেই অবশেষে রাজশেখর ও বর্মের মুখোমুখি সংঘর্ষ ঘটে। কিন্তু যেহেতু রাজকুমারী কনক কালো জাদুর মাধ্যমে রাজশেখরকে অতিমাত্রায় শক্তিশালী করে তুলেছিল, তাই রাজশেখর খুব সহজেই বর্মেকে হারিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে মঞ্চে প্রবেশ করেন ম্যাকারা, অর্থাৎ সেই বৃদ্ধ ব্যক্তি যাকে আমরা সিনেমার শুরুতে সমুদ্রের ধারে মাছ ধরতে দেখেছিলাম। ম্যাকারা এসে বর্মের সঙ্গে কথা বলেন এবং তাকে সোজা নদীর দিকে যাবার নির্দেশ দেন। বর্মে নদীর দিকে রওনা দেয় এবং সেই পথ ধরে সে এক গুহায় পৌঁছায়। গুহায় প্রবেশ করেই সে দেখতে পায় একটি বিশাল শিবলিঙ্গ, আর তার পাশেই রাখা আছে একটি বিশাল ত্রিশূল যা স্বয়ং ভগবান শিবের। ঠিক সেই মুহূর্তে এক ভয়ানক রাক্ষস বর্মের ওপর হামলা করে। যে রাক্ষসের চেহারা অনেকটা নন্দীর মতো হলেও তার আসল পরিচয় স্পষ্ট করে বলা হয়নি। এই রাক্ষস বর্মের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে শুরু হয় ভয়ানক যুদ্ধ। যুদ্ধের মাঝেই বর্মে এগিয়ে গিয়ে সেই ত্রিশূলটি তুলে নেয়, আর ঠিক তখনই ভগবান শিবের শক্তি বর্মের শরীরে প্রবেশ করে এবং শুধু তাই নয়, বর্মের দেহ জুড়ে এক বিশাল নাগ জড়িয়ে পড়ে, আর তার মধ্যে দিয়ে গুলিকা দেবতার শক্তিও তার শরীরে প্রবেশ করে। এরপর বর্মে, যে এখন গুলিকাদেব হয়ে উঠেছে, ঈশ্বরের পাঠানো বাঘ দেবতার সঙ্গে মিলিত হয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর বাঘ দেবতা কর্পা আদিবাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বিরুদ্ধে আক্রমণ চালায়। আর বর্মে, যে এখন গুলিকাদেব, সরাসরি রাজশেখরের ওপর হামলা করে। কিন্তু রাজকুমারী কনক এই সুযোগকে কাজে লাগায় এবং সরাসরি গুলিকাদেবের সামনে চলে আসে, কারণ সে জানত গুলিকাদেব নারীর ওপর হামলা করবেন না। এই দৃশ্য দেখে গুলিকাদেব তার বোনকে ডাকেন, আর এখানেই আমাদের জানা যায় যে গুলিকাদেবের একটি বড় বোন আছে যার নাম চৌন্ডী। পরের মুহূর্তেই চৌন্ডী বর্মের শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারপর তারা একসঙ্গে রাজকুমারী কনক এবং তার পিতা রাজশেখরকে নির্মমভাবে শেষ করে দেয়। আর এইভাবেই কান্তারার লোকেরা এই ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করে এবং পঞ্জুর্লি দেবকে কর্পা আদিবাসীদের হাত থেকে মুক্ত করে। এরপর আমরা দৃশ্যে দেখতে পাই কান্তারার লোকেরা তাদের জঙ্গলে ভূতাকোলা, অর্থাৎ এক ধরনের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে, যেখানে পঞ্জুর্লি দেব এবং গুলিকাদেব দুজনকেই সম্মান জানানো হয়। আর এখানে গুলিকাদেবের ভূমিকায় রয়েছেন বর্মে। কিন্তু ভূতাকোলা শেষ হবার পর বর্মে হঠাৎই সেই একই কুয়োতে ঝাঁপ দেয় যেখানে তাকে ছোটবেলায় পাওয়া গিয়েছিল। কুয়োতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই সকলে কুয়োর দিকে তাকিয়ে থাকে, কিন্তু এরপর আর কেউ সেখানে দেখতে পায় না। আর তাই আমরা বুঝতে পারি যেভাবে বর্মে এসেছে সেভাবেই সে ফিরে গেছে। এটাও প্রমাণিত হয় যে বর্মে ঈশ্বরের পাঠানো এক সত্যিকারের যোদ্ধা, যিনি তার লক্ষ্যে পৌঁছানোর পর আবার ফিরে গেছেন। আর বন্ধুরা, এখানে এই সিনেমার সমাপ্তি ঘটে। সিনেমার শেষের সঙ্গে সঙ্গে আমাদের জানানো হয় যে এর পরের অংশ, অর্থাৎ কান্তারা সিরিজের পরবর্তী অধ্যায়ও আসছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কান্তারা চ্যাপ্টার 1 সিনেমার গল্পের ওপর। আপনারা যদি সিনেমার গল্প এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। কমেন্ট বক্সে অন্তত কান্তারা শব্দটি লিখে দিতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের আরও বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতেও ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের প্রথম দেখা যায়। তবে আমি আপনার সঙ্গে দেখা করব অন্য কোনো দারুণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।